ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। আজকে তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিশীথের দ্বিতীয় পর্ব, লেখিকা তেজস্মিতা মুর্তজা। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। ক্লাস শেষে খুব ক্লান্ত বোধ হলো অন্তুর। তবুও ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে অন্তু চলল প্রফেসরের কামরার দিকে। তাকে ডাকা হয়েছে, ডাকার কারণ স্পষ্ট নয়। পিয়ন থামালো দরজার সামনে। দাঁড়াবেন আপনি, স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। অন্তু দাঁড়ালো। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল। ভেতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হলো, কোনো গুরুতর বিষয়? সে প্রফেসরের মনোযোগে পড়েছে কেন? ভেতরে প্রবেশ করে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন। এসো। আরো কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে, এবং টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ, পরনে পাঞ্জাবি, মুখে চাপ দাড়ি, যার মুখভঙ্গি একদম স্বাভাবিক। নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে অন্তু চেনে। ভার্সিটির ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারি। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, সকালে কি হয়েছিল? অন্তু ইতস্তত না করে বলল, আমাকে র‍্যাগ দেয়া হয়েছিল স্যার। সে তো আর নতুন কিছু নয়, তুমি কি করেছো? কড়া শোনালো প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু দমল না, বলল, আমাকে সিগারেটের টান। আহা, ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার। বিরক্ত হলেন। তুমি কি করেছো সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের। চোখ পাকালেন তিনি। চাপা স্বরে ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছো কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছো এতদিনে? আদবের বালাই নেই ভেতরে? তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? নাম কি? অন্তু অবাক হলো। উল্টো তাকেই ব্লেম করা হচ্ছে। অবশ্য চমকানোর কিছু নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা, সেখানে এটা নেহাত স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে, মেহজাবিন আরবিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে, আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবেন না। জবাব দিল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার করছেন বছর খানেকের মতো। ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞাসা করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য। বোঝার চেষ্টা করল অন্তু, অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকালো না চোখ তুলে। মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাত তুলে ইশারা করলো অন্তুকে বের হয়ে যেতে। জলদ গম্ভীর প্রতিক্রিয়া তার। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকালো। সেই কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। কোনো ফ্যাসাদের আভাস ছিল এসবের মাঝে। মনটা কুগাইছে খুব। একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে, যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে। আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটায় খুব। ভিজি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময়। শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেহেলি ডাক কানে এলো। মেয়েটা পরিচিত, নাম তানিয়া। ওর 2 ইয়ার সিনিয়র। এগিয়ে গিয়ে বলল, জি আপু, আজ আবার কি হয়েছিল ভার্সিটিতে? অন্তু বসলো সিঁড়ির ওপর। আজ আবার? কেন? এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করলো। কোন ইয়ার যেন তুমি? সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছে আজ জয় আমিরের সঙ্গে? অন্তু কপাল জড়ালো। জয়? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো। 2 বছর ভার্সিটিতে পড়ছো, এবার কি বলবে? জয়কেও চেনো না নাকি? ভার্সিটির ভিপিকে চেনো না? কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চেনো? জি চিনি। আর ভিপি কে? হামজার ফুফাতো ভাই, জয় আমির। ও আচ্ছা, জি চিনি তো, তবে নামের সঙ্গে মুখ চেনা নয় হয়তো। তানিয়া জয়ের হুলিয়া বর্ণনা করতে শুরু করলো। 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের, লম্বা করে, থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেন, তাতে জে লেটার আছে, ডানাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। অন্তুর সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝলো যে তাকে সিগারেট দিয়ে টান দিতে বলেছিল সেই জয়। ভিপির এই আচরণ ভার্সিটির জুনিয়রদের সাথে? আর শুনতে চাইলো না এই বিশদ বর্ণনা। দ্রুত মাথা নাড়ল। জি, এবার চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? এমন ভাবে কথাটা বলল তানিয়া, যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরো সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন উঠছে কেন?
বললাম তো সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কিসব হয়ে থাকে? তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো। তানিয়া মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না র‍্যাগে মেয়েদের সাথে কি কি করা হতে পারে? জি জানি, তবে আমার সাথে তেমন কিছু হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছো? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষা? কি কানাঘুষা চলছে? কানাঘুষার মতো কিছু তো হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টালো। মেয়ে, তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষার কিছু হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার নয়। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয়কে তো দেখছি তাহলে আসলেই চেনো না তুমি। ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি? অন্তুর খুব বলতে ইচ্ছে করলো, ঘাস কাটতে যদি নাও আসি, তবে এসব খবর রাখতে নিশ্চয়ই আসি না। আসি পড়ালেখার জন্য। তা শেষ করে ফিরে যাই। চেপে গেল। শঙ্কিত হয়ে উঠেছে ইতিমধ্যেই ভেতরটা। বুক আটকে আসা শ্বাস জড়ো হচ্ছে ভিতরে। ভয়টুকু সে চাপলো ভেতরে। প্রশ্ন করলো, কিসের খবর রাখার কথা বলছেন? মেয়েগুলো একে অপরের দিকে তাকালো। একটু তাচ্ছিলে হাসলো সকলে। তানিয়া বলল, এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখন অ্যাডমিশন নাওনি। তখন জয় ফাইনাল ইয়ার ছিল। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই। কিন্তু একটা কথা পরিষ্কার, জয় এক অভিশাপ। আবার ভালো। আবার ভালো কেন? রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। এক কথায় এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জোরে। অথচ বখাটেপনা ছাড়তে পারেনি। তবে সেটার কোনো প্রমাণ থাকে না, বুঝলে? অন্তু একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আমাদের ছুটির মধ্যে কি হচ্ছিল ভার্সিটিতে? তানিয়া চারিদিকে ভালোভাবে তাকালো কয়েকবার। বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর নিচু আওয়াজে বলল, হামজার বাপ কাউন্সিলর এলাকার, তা তো জানো। আর হামজা এখানকার ভিসি, সাথে পুরোপুরি রাজনৈতিক নেতাকর্মী। আমাদের কমন রুমের আয়া সালমা খালাকে তো চেনো? ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে। ওনার ছোট ছেলেটার হঠাৎই কি থেকে যেন আঘাত পেয়ে কি হলো, পায়ে ক্যান্সার হলো। এরপর খালা বাড়ির জায়গা অর্ধেক দাম দিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল। বলা চলে বিক্রিই করেছিল। তবে শর্ত ছিল, খালার নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে, যেহেতু বসত বাড়ি। কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি আর। 1 বছরের সময় ছিল। খালা সেই সময় টাকা পরিশোধ করতে পারেননি। তার উপর প্রতি মাসের কড়া সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গেছিল ওই লোকের। ওই লোক এরপর জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারোর কাছে বেচে দিয়েছিল। তারা এসে তাগাদা দিতে থাকলো বাড়ি খালি করার। খালা সময় চেয়ে নিয়েছিল, কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কাউন্সিলর, এলাকার মাতব্বর, সমাজসেবকেরা সব ছিল। সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল। পরে হামজা আর জয় মিলে সামলা খালাকে সময় দিয়েছিল আর কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ির জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেনি। এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলছিলেন খালাকে। তারা যায়নি। তাদের যাওয়ার জায়গা নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আঁখিকে পাওয়া যাচ্ছে না। লোকে বলছে এদের মধ্যে কেউই হয়তো আঁখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে, কি হালে আছে। আর শোনার ধৈর্য হলো না অন্তুর। ছটফড়িয়ে দাঁড়িয়ে পড়ল। কোনো মতে কাটিয়ে বেরিয়ে এলো ভার্সিটির ক্যাম্পাস থেকে। বুকের ভেতর ঢিপ ঢিপ আন্দোলন চলছে। আওয়াজটা খুব কানে বাজছে। নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে। পানি পিপাসা বোধ করলো। সেই কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ। আঁখি দেখেনি কখনো মেয়েটাকে। হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে। আচ্ছা, আঁখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? সামনের দিনগুলো কি খুব অন্যরকম কাটবে জীবনে? এরপর দুদিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। তার সাহসে জুটছে না। সেদিন তো জয়ের সম্মুখে দাঁড়িয়ে এক ফোঁটাও আতঙ্কের উদ্রেক হয়নি। অথচ আজ দুটো দিন বুকে ভারী কোনো শঙ্কা চেপে আছে। নিঃশ্বাস প্রশ্বাসে বাঁধা হয়ে আছে সেই শঙ্কাটুকু। আঁখি মেয়েটাকে সে দেখেনি কখনো। নাম ছাড়া কিছু জানা নেই। তবু আজ দুটো দিন ঘরে বন্দী হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরাণ দাপায়। নিজের পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয়। বাড়ির দরজায় ধাক্কা পড়ল। অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে। মার্জিয়া ভেতরে ঢুকেই হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখলো। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল। এই, নাটক করবে না তো অন্তু? সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাঁত করে উঠল মার্জিয়া।
তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি। কথাই বলো গা জ্বালানো সব। কি হয়েছে? ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার ওপর হবে? অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার এই ছোট লোকই আচরণ নিতে পারবো না। কি করবা তুমি? কি করবা ডাইনি তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো, আমারেও তাড়াবা এইখান থেকে? অন্তু হতবিহ্বল চোখে তাকালো ভাবির দিকে। বোধগম্য হচ্ছে না এই সস্তা কথাগুলোর মানে কিছুই। রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন। দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া? কি সব ভাষা এইসব? মুখ খারাপ করতেছো কেন? মুখ ঝামটি করল মার্জিয়া। শখ আমার খুব যে, তাই। অন্তু বলল, ভনিতা না করে রহস্য উন্মোচন করুন। আমি কি করেছি আপনার শখ পরেও মেটাতে পারবেন। মুখ বিকৃত করল মার্জিয়া। জানো না তুমি না? তাসিন যখন তোমার পিছে পিছে ঘুরছে তখন মন লাগে নাই। এখন যেই আমার বোনের সাথে বিয়ে হয়েছে তোমার পিরিত জাগছে। কয়দিন খুব কবিরাজের কাছে ঘোরাঘুরি করলা দেখলাম মামে। তাই তো বলি, হঠাৎই আমার বোন জামের দাওয়াত করে খাওয়াবা কেন তোমরা? অন্য মেয়ের ঘর ভাঙতে, অন্য পুরুষকে জাদুটনা করা কবিরাজি গাছ খাওয়াচ্ছ? লজ্জা করে না তোমার? তাসিন বিতিকে তালাক দিতে চায়। কেন চায়? বেহায়া মেয়ে লোক। সশব্দে একটা থাপ্পড় মারলে রাবেয়া মার্জিয়ার গায়ে। আস্তে কথা কও। হুঁশ জ্ঞান করে কথা কও। কি দিয়ে কি বলতেছো টের পাইতেছো না? মার্জিয়া চিটপিট করে উঠল। হুঁ হুঁ, আস্তেই তো বলা উচিত এসব কথা। নইলে পাড়ার লোকে আপনার মেয়ে আর আপনার কুকীর্তি জানলে কেলেঙ্কারি হবে যে। অথচ আপনি মেরে থামাতে পারবেন না আমায়। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে? রাবেয়া গর্জে উঠলেন, এবার মৃদু স্বরে। আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা। আমার মেয়েকে তাড়াবা? তার আগে আমি বের করতে পারবো না তোমায়? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। বের হয়ে আসলো আসল মনের কথা, দেখলেন? এখন আমাকেও সংসার থেকে বের করার যে গোপন বুদ্ধি চলতেছে, সেটাও বের হয়ে আসলো। আপনারা কেন পড়ছেন আমার আর বোনের পেছনে? অন্তিক বাড়ি ঢুকলো। কি ব্যাপার? কিসের চেঁচামেচি চলতেছে? মার্জিয়া ফুঁপিয়ে কেঁদে উঠল। এই বাড়িতে আমার জায়গা না হওয়া নিয়ে লাগছে। অন্তিক বুঝলো না ব্যাপারটা। মানে? অন্তু কপালে আঙুল চেপে চোখ বুজেছিল। চোখ খুলে তাকিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে ভাবি, কথা ঘোরাবেন না। আর প্লিজ অপবাদ দেবেন না। আল্লাহ এমন না করুক আপনার জিহবায় পোকা ধরল। হায় হায় করে উঠল মার্জিয়া। কান্না মেশানো গলায় বলল, অপবাদ দিচ্ছি? মাত্রই আমা বলল না আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, তার আগের পটভূমিটুকু ভুলে গেছেন? তার আগে কিছু হয়নি? হয়েছে। আপনি বাড়িতে ঢোকার আগেই আম্মা আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, রাইট? ভাবি, ইন্ডিয়ান বাংলা সিরিয়াল চলছে না এখানে। বাপ মা তো একটাই আপনার, তাই না? তাহলে গালে জবানও একটাই রাখুন, নয়তো জন্মের ব্যাপারে সন্দেহ চলে আসবে আমার। মার্জিয়া মুখে হাত চেপে ধরে স্বামীর দিকে তাকালো। কেঁদে ফেলল সে। রাবেয়া বেগম এসে দ্রুত মেয়ের মুখ চেপে ধরলেন। অন্তু ঝটকা দিয়ে সরালো মায়ের হাত। ছাড়ো তো। তোমার মতো সুশীলা অবলা মার পাশে থাকলে মেয়ে যে কারো মুখের ভাষায় স্লাট হয়ে যাচ্ছে তবুও জবাব দেওয়ার প্রয়োজনীয়তা দেখছো না। আমাকে তো দিতেই হবে জবাব, তাই না? আমার তো গায়ে সইবে না অপবাদ। অন্তিক অন্তুর দিকে তাকালো। অন্তুর চোখের দৃষ্টি নির্লিপ্ত। ওই চোখে তাকিয়ে কেউ ওই নজরকে এড়িয়ে যাওয়ার বা ভুল বোঝার ক্ষমতা বোধহয় রাখে না। জ্বলন্ত চিরন্তন সত্য দৃষ্টি। অন্তু ভাইয়ের দিকে তাকিয়ে নিম্ন অথচ দৃঢ় সবল গলায় বলল, ভাই, তুই আমার কথা বিশ্বাস কর বা না কর, সেটা তোর ব্যাপার। তাসিন বিতিকে ডিভোর্স দিতে চায়, আর তা নাকি আমি আর আম্মা প্রতিদিন কবিরাজের কাছে ঘুরে কুফরি কালাম করে করাচ্ছি। এতখানি আত্মমর্যাদাহীন এবং কুসংস্কারাচ্ছন্ন না আমি, তা বলার অপেক্ষা রাখে না। এটুকু অহংকার আছে আমার। তোর বউকে বোঝা, শিক্ষিত মেয়ে হয়ে মূর্খের মতো আচরণ এবং কাজকর্ম করলে আমি কিন্তু অন্তু। মিথ্যাচার সহ্য করার মতো চামড়া অন্তুর দেহে নেই। মার্জিয়া আর্তনাদ করলো। কি করবা তুমি আমার সাথে? মারবা? যেমন কেবল তোমার আম্মা মারলো? আম্মা মারেনি আপনাকে, বরং কাজকর্ম অনুসারে প্রতি মুহূর্তে প্রতিটা মানুষের কিছু ন্যায্য প্রাপ্য থাকে, সেটাই মিটিয়ে দিয়েছে আম্মা আপনাকে। অন্তিকের দিকে তাকিয়ে আবার বলল অন্তু, আব্বুর জন্ডিস তা তো জানিস। তাই বড় খালা বলেছিল গাছগাছড়ার ওষুধ খেলে জন্ডিস রোগে বেশি কাজ করে। তাই আম্মা আর আমি কয়েকদিন ইউনানিরা কি বলে গাছগাছড়ার ওষুধ দিয়ে চিকিৎসা করতে একজন গাছগাছড়ার চিকিৎসকের কাছে গিয়েছিলাম। সেই ওষুধ আব্বু এখনো খাচ্ছেই। তোর বউ এ বাড়িতে তামাশা না করলেই কি বেশি ভালো থাকবে না বাড়ির পরিবেশ? কি দরকার প্রায় দিন অহেতুক বিতর্কে নামার? অন্তিক কোনো কথা বলল না, চুপচাপ নিজের রুমে চলে গেল। অন্তু আহত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে। একরাশ ভাঙাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধহয় জড়িয়ে এলো বুকটায়। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্প অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। এই যে এখন একটাও কথা না বলে চলে গেল রুমে। অন্তু যদি যুক্তি প্রতিবাদ না করতে জানতো
আজ নিশ্চয়ই নষ্টা মেয়ের কাতারে পড়ে যেত ভাবির ভাষায়। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবেয়া বেগমের ফুপানোর আওয়াজ পেল। ফিরে তাকালো না। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের দ্বিতীয় পর্ব। লেখিকা তেজস্মিতা মুর্তজা। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।